আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মঙ্গলবার আজকের দিনটাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মোড় ঘোরানোর দিন হয়ে যেতে পারত, টার্নিং পয়েন্ট হতে পারত, কিন্তু এজন্য আগামীকাল বুধবার 22 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে নিশ্চয়ই আপনারাও শুনছেন, আমরাও শুনছি যে অক্টোবর মাসটি খুব গুরুত্বপূর্ণ, বেশ বড়সড় ধামাকা হবে, এমন একটা জোর জল্পনা কিন্তু চলছিল। এবং সেটা আজ সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি বুধবার মানে আগামীকাল 22 অক্টোবর পর্যন্ত মুলতবি হওয়ায় কিছুটা প্রলম্বিত হলো। এখন সবার চোখ বুধবার অর্থাৎ 22 অক্টোবরের দিকে। তবে ওয়াকিবহাল মহল বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বুধবার সকালে আবারও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হবে, এরপর হয়তো আসবে কাঙ্ক্ষিত রায়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন তারা সাময়িক সমাধান নয়, একটা কার্যকর ও স্থায়ী নির্বাচনকালীন কাঠামো চান, যাতে ভবিষ্যতে গণতন্ত্র বারবার বিঘ্নিত না হয়। কিন্তু আদালতের বাইরে রাজনীতির মঞ্চেও আজ মানে মঙ্গলবার এক নাটকীয় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে, যেটি আমার কাছে মনে হয়েছে। সেটি কি? সেটি হলো যে আজ মঙ্গলবার 21 অক্টোবর সন্ধ্যায় বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ একজন মহাসচিব আর 2জন স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা, এই 3 জনের যে প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেছেন। এই বৈঠক বাংলাদেশের পরবর্তী নির্বাচনের রূপরেখা নির্ধারণে অত্যন্ত ইঙ্গিতবাহী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সবাই। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টাকে বেশ কিছু শর্তের কথা বলেছেন, বা দাবি যাই বলেন না কেন, অথবা পরামর্শ, যার মূল সুরটা যদি আমরা বুঝতে পারি তা হলো জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদল দিতে হবে। এই শর্তের মাধ্যমে অনেক কথাই আসলে বুঝে নেবার সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপির ভাষ্য হলো আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এই মুহূর্ত থেকেই, আবার বলছি এই মুহূর্ত থেকেই অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। এটি বলছেন তারা অন্তর্বর্তী সরকারের প্রধানকে। এর ব্যাখ্যা দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে। বলা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে আমরা যা বুঝাই, মানে বিএনপি যা বুঝায়, তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে, মানে অন্তর্বর্তী সরকারকে। সেজন্য প্রথমেই প্রশাসনকে জনগণের কাছে পুরোপুরিভাবে নিরপেক্ষ করে তৈরি করতে হবে বা গড়তে হবে। সচিবালয় থেকে ফ্যাসিস্টের চিহ্নিত দোসরদের সরাতে হবে, জেলা প্রশাসনে নিরপেক্ষ লোক দিতে হবে, পুলিশের নতুন নিয়োগ বা পদোন্নতি দিতে হবে নিরপেক্ষ অবস্থান থেকে। বিচার বিভাগে এখনো ফ্যাসিস্টের যেসব দোসর আছেন তাদের সরিয়ে নিরপেক্ষ লোক দিতে হবে। বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন থেকে নিবৃত্ত রাখতে হবে। নির্বাচনের আগে প্রশাসনে রদবদলীয় নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। নির্বাচনের আগে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদেও যেন কোনো দলীয় প্রভাব না থাকে, এটা স্পষ্ট করে বলেছেন বিএনপির নেতারা। আসলে এই যতগুলো কথা বললাম, আমার কাছে মনে হয়েছে যদি নিরপেক্ষ বিশ্লেষণ করতে চাই, যে ঠক বাঁচতে গা উজাড় যেরকম একটা কথা আছে, কি আরেকটা যেন কি বলা হয়, যে লোম বাঁচতে কম্বল উজাড়, এরকম বোধ একটা কথা আছে। আমার কাছে কেন যেন মনে হয় আমাদের এই ছোট দেশে ছোট প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর এই কাঠামোতে এইভাবে যদি আমরা বাছাই করতে যাই, বাদ দিতে যাই, এটি আসলে নতুন করে সংকট তৈরি করবে। তার চেয়ে বরং অন্তর্বর্তী সরকারের উচিত ছিল
বা যার নেতৃত্বে যেই সরকারের হাত ধরে নির্বাচন হবে তাদের উচিত হবে যারা আছে প্রশাসনে যে যেখানে আছে রাজনীতির বাইরে কিন্তু কেউ নয়, কেউ আওয়ামী লীগের, তো কেউ বিএনপির, তো কেউ জামাতের, তো কেউ এনসিপির, কেউ অন্য কিছু। তার মানে আপনি নিরপেক্ষ লোক আসলে পাবেন না। আপনাকে পেতে হবে নৈতিকভাবে সৎ কর্মকর্তা। তাদের মাইন্ডসেটটা আপনাকে ঠিক করতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এই কাজটি আসলে রাষ্ট্রের নেতৃত্ব যিনি দেন সেটি তার। আমি জানি না এটি ইউনূস সাহেব কতটা করতে পেরেছেন বা কতটা তিনি বোঝেন বা কতটা তিনি করতে পারবেন। এখানেই আসলে এটি বড় প্রশ্ন থেকে যাবে। ওই ঠক বাঁচতে গা উজাড় করে কিন্তু কোনো লাভ আসলে হবে না। কে কাকে কি ট্যাগ দিবেন কিছুই যায় আসে না। শেষ পেশ কিন্তু দেখা যাবে যে শস্যের ভিতরেই কিন্তু ভূত রয়ে গেছে। যাই হোক, আর না বাড়াই কথা, এই বৈঠক যে হলো আজকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে, সে বৈঠকের একাধিক সূত্র মারফত জানা গেছে প্রধান উপদেষ্টা বিএনপি প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তার সরকার চাইছে একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন যেখানে সামরিক ও প্রশাসনিক প্রভাব সীমিত থাকবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। ইউনূস বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টার পাশাপাশি তিনি মন্ত্রণালয়েরও দায়িত্ব তার কাঁধে, তিনি বলছেন এই উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। এটি যখন তিনি এইভাবে বলছেন নিশ্চয়ই তিনি বুঝে তার জায়গা থেকে বলছেন। তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কি হতে যাচ্ছে এই জায়গায় কিন্তু আপনার আমার বুঝবার অনেক ইঙ্গিত কিন্তু রয়ে গেছে। আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব না। ইউনূস বলেন জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে প্রত্যেককে নির্বাচনের আগে যথাযোগ্য স্থানে নিয়োগ দেওয়া হবে। এই যে একাধিক ফিট লিস্ট, এটি নিয়ে আমার আপত্তি। একটি ফিট লিস্ট ধরেন করেছেন আওয়ামী লীগের দোসর কেউ, একটি ফিট লিস্ট করেছে বিএনপির দোসর কেউ, আরেকটি ফিট লিস্ট করেছে জামাতের দোসর কেউ, আরেকটি ফিট লিস্ট করেছে এনসিপির দোসর কেউ, আরেকটি করেছে নিরপেক্ষ কেউ বা প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ কেউ। তাহলে আপনি কি করে সেখান থেকে সত্যিকারের জেম, সত্যিকারের নিরপেক্ষ মানুষগুলোকে আপনি বাছাই করতে পারবেন? জটিল প্রশ্ন। ইউনূস বলেন আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা, ঠিক। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, এই কথাও ঠিক। এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন সেরকম যোদ্ধাকেই আমরা বেছে নেব। একেবারে নীতিগতভাবে চমৎকার কথা। এবং তিনি বলছেন যে এটা আমার হাতে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব। এটি আসলে তিনি বলছেন বটে, কতটা করতে পারবেন সেটি নিয়ে আমার সন্দেহ কিন্তু থাকলো, আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম। এখন আসলে একটু পেছনে ফিরে যাই। আমি তত্ত্বাবধায়ক নিয়ে যে আপনার আইনি প্রক্রিয়াগুলো হয়েছে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, সেটি নিয়ে কথা বললে অনেকক্ষণ কথা বলা যাবে, আপনারাও অনেকে অনেক কিছু জানেন। তারপরও সংক্ষেপে সূত্র ধরিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে হলো 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, কিন্তু 2011 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই সংশোধনী বাতিল ঘোষণা করে। তারপর আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক পদ্ধতিকে পুরোপুরি সংবিধান থেকে বাদ দিয়ে দেয়। ফলে 2014, 2018 এবং 2024 এই তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় সরকারের অধীনে, অর্থাৎ আওয়ামী লীগের অধীনে, আওয়ামী লীগ সরকারের অধীনে। আর সেই নির্বাচনগুলোর অনিয়ম, দমনপীড়ন, মানে একতরফা নির্বাচন এবং গণ অসন্তোষ শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন ডেকে আনে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছর, অর্থাৎ 2024 সালের 5 আগস্ট। এখন সেই শূন্য স্থানেই আসলে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ ইউনূস একটি অন্তর্বর্তী সরকার নিয়ে, ওই সরকারের প্রধান হয়ে। এখন প্রশ্ন হতে পারে এই সরকার কি তত্ত্বাবধায়কের বিকল্প নাকি তত্ত্বাবধায়কের ধারাবাহিকতা? এটি সময়ের সাথে সাথেই কিন্তু আমরা বুঝে যাব। তবে এই প্রশ্নের উত্তরই খুঁজছে আসলে আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো। বিএনপি আজকে যেভাবে ইউনূসকে শর্ত দিয়েছে বা দাবি জানিয়েছে তার কাছে, আগামীকাল ঠিক একই জায়গায় বসবে জামাতের প্রতিনিধি দল। তারা কি বলবে সেটাও কিন্তু আমরা অনুমান করতে পারি, কারণ এটা কঠিন
কিছু নয়, কারণ জামাতও চাইবে তত্ত্বাবধায়কের অধীনে একটি ফেইথ বেসড নিউট্রাল স্ট্রাকচার, নিরপেক্ষ কাঠামো সবাই চাইবে, যেখানে তারা নির্বাচনে অংশ নিতে পারবে বাধাহীনভাবে। অর্থাৎ এই নিরপেক্ষতাটা আমরা সবাই খুঁজি আমাদের বিজয়টিকে নিশ্চিত করবার জন্য। এটি অন্যায় কিছু নয়, নিরপেক্ষতা থাকা জরুরি। এরপর হয়তো ধারাবাহিকভাবে অন্য ছোট দলগুলোর সঙ্গেও যে কটা ইউনূসের পছন্দ হয় তাদের সঙ্গে উনি কথা বলবেন বা তার প্রতিনিধিরা কথা বলবেন। আজকে যেমন বিএনপির সঙ্গে যখন কথা বলেছেন সেখানে তার 3 জন উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন এবং উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র ছিলেন, তারা ছিলেন। তো এই যে ছোট দলগুলোর সঙ্গে তারা আবার কথা বলবেন। এই যে বৈঠকগুলো হবে, বৈঠকগুলো আসলে এক ধরনের রাজনৈতিক পরামর্শক প্রক্রিয়া বলে আমার মনে হয়, যার ফলাফলই হতে পারে নতুন তত্ত্বাবধায়কের চূড়ান্ত রূপরেখা। অর্থাৎ এভাবেই ছবিটা পরিষ্কার হবে ধীরে ধীরে। একদিকে আপিল বিভাগ শুনানি শেষে রায় দিবে, অনেকের মনে প্রশ্ন তত্ত্বাবধায়ক বাতিলের পুরনো রায় পুনর্বিবেচনা করা হবে কিনা, অন্যদিকে রাজনীতি মানে এই সময়ের রাজনীতি নিজেই তৈরি করবে কিনা একটি নিরপেক্ষ সরকার কাঠামো, দাবি শর্ত ইত্যাদির মধ্য দিয়ে, যেটা আসলে দলগুলোর চাওয়ার উপর ভর করে গড়ে উঠছে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ যদি আদালত রায় দেয় হ্যাঁ ত্রয়োদশ সংশোধনী বৈধ ছিল, তাহলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফিরে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়। আর যদি আদালত নীরব থাকে বা অন্য কিছু বলে বা আবারও শুনানি পিছিয়ে দেয় আজকে যেমনটা দিয়েছে, তবু আমি ধারণা করি রাজনৈতিক বাস্তবতা সেই কাঠামোকেই ফিরিয়ে আনবে ইউনূসের হাত ধরে। কারণ এখন সময়টাই এমন। এরও বিস্তারিত ব্যাখ্যায় আমি গেলাম না, আপনারা বুঝতে পারবেন। তবে বুঝবার জন্য একটি ক্লু দিচ্ছি, সেটি হচ্ছে সবকিছু সোজা চোখে দেখার পাশাপাশি বাঁকা চোখেও দেখার দরকার হতে পারে। তাই তত্ত্বাবধায়ক বিষয়ক আইনি গুরুগম্ভীর আলোচনা করব না, আগেই বলেছি। আজকে আমি সহজ ভাষায় সহজভাবে বলতে চাই বা বলতে পারি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিরবে এটা এখন আর প্রশ্ন নয়, অনুমান নয়, বরং সময়ের হিসাব মাত্র। এখন শুধু দেখার বিষয় কবে, কিভাবে আর কার হাতে এসে এটি থিতু হয়। সম্মানিত দর্শক, এই 3টি প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। এতদিন আমরা বলেছি, এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন? কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ। চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই বিষয়টি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল। এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে, কিন্তু ডক্টর ইউনূস নিজে তা বুঝতে পারেননি। শেখ হাসিনার প্রতি রাগ, ক্ষোভ, প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই বাসভবন ঘেরাও করিয়েছিলেন। অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়েও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে, তখন প্রশ্ন জাগে হাসনাত সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন। যাই হোক, এসব এখন পুরনো গল্প। আজকের বাস্তবতায় ডক্টর ইউনূস এমন এক জটিল দিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন, যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা, বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা। ক্ষমতা যখন হাতের মুঠোয়, তখন তা কে বা ছাড়ে বলুন? হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে থাকো থাকো, এখনই যেও না। সেই কারণেই ফেব্রুয়ারির নির্বাচনের বদলে তিনি আরো বছর খানেক ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু এই থাকা তার সুখের হবে না, বরং ভয়াবহ হতে পারে। কারণ তিনি এমন এক ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। তিনি সেই দলের নেতাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছেন জনতার মব দিয়ে। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে ঠেলে দিয়েছেন। হত্যা করা হয়েছে শত শত মানুষকে। দেশের মৌলিক স্বাধীনতা নেই, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, নারীর অবস্থা তো আরো ভয়াবহ। এরকম একটি দেশ তিনি চালাচ্ছেন। ধীরে ধীরে
মানবাধিকার সংগঠনগুলো বুঝতে শুরু করেছে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে সমর্থন দিয়ে তারা ভয়ঙ্কর ভুল করেছে। দেশ এখন উগ্র মৌলবাদী শক্তির হাতে বন্দী এবং যে কোনো সময় বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এই বাস্তবতা বুঝে 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একত্রিত হয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বাংলাদেশের রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী। ইতিহাস বলছে যখনই আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া হয় তখনই দেশে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে, সংবিধান পাল্টে দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়, গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছে, যার পরিণতিতে দেশ এখন এক ভয়ঙ্কর অচল অবস্থার মুখে পড়েছে। ভাবুন, ইউনূস যদি ক্ষমতা নেওয়ার 90 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতেন, আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতেন, তাহলে আজ বাংলাদেশের এই বিপর্যয় ঘটত না। বরং তিনি নেপালের সুশীলা কার্কির মতো সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের পথে ফেরার উদাহরণ তৈরি করতে পারতেন। কিন্তু তিনি তা না করে অতীতের মতোই সংস্কারের নাটক সাজিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত হলেন আর লুটপাট চালালেন। ঠিক যেমন ১/১১ সময়ের অভিজ্ঞতা দেখিয়েছিল, প্রথমে সংস্কার, পরে লুটপাট এবং শেষমেশ জনরোষে রক্তপাতের মধ্য দিয়ে বিদায়। এখন দেশের ভেতরে যেমন মানুষ ক্ষুব্ধ, তেমনি বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের প্রথম ধাপ হলো নরম তিরস্কার, তারপর উপদেশ এবং এরপর চাপ। এখন সেই চাপ আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি 6টি আন্তর্জাতিক সংস্থা, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে, ফোর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট, এই 6টি সংস্থার একটি চিঠি ডক্টর ইউনূসের কাছে, যে চিঠিতে তারা 12টি সুপারিশ তুলে ধরেছে। এসব প্রস্তাবের মূল লক্ষ্য হলো মানবাধিকার রক্ষা, আইনের সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। তারা স্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ এটি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদনে বলা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়। চিঠির অন্যান্য সুপারিশগুলোর মধ্যে আছে সেনা এবং গোয়েন্দা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, র্যাব বিলুপ্ত করা, ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা, গুমের অপরাধকে আইনে সংজ্ঞায়িত করা, জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করা, দমনমূলক আইন বাতিল করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করা, সুশীল সমাজ এবং এনজিওর স্বাধীনতা নিশ্চিত করা, রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বাড়ানো। তারা আরও সতর্ক করেছে যে নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ করে যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। সেরকম একটি মামলার শিকার আমি নিজেও। রোহিঙ্গা ইস্যুতেও উদ্বেগ জানিয়ে বলা হয়েছে মিয়ানমারে এখন প্রত্যাবর্তনের পরিবেশ নেই, তাই তাদের জোর করে ফেরত পাঠানো মানবাধিকারের পরিপন্থী। চিঠির শেষাংশে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার পরিধি বাড়াতে হবে এবং এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে সক্ষম হয়। এটাই এখন ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় সংকেত, কারণ ডক্টর ইউনূস নিজে এখন সবচেয়ে বড় স্বৈরাচারী হয়ে উঠেছেন। যারা তাকে অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক আশ্রয়ে ক্ষমতায় বসিয়েছিল তারাই এখন তাকে নির্দেশ দিচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করো এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনো বা আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও। এবং যদি তিনি তা না শোনেন তবে তারা তাকে সরানোর জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। আমার নিজস্ব ধারণা কি বলি, আমার নিজস্ব ধারণা এবং কিছু বিদেশি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা বা তাদের সঙ্গে কথা বলে বুঝেছি ডক্টর ইউনূস প্রথমে হয়তো এই পরামর্শ উপেক্ষা করবেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বাধ্য হবেন তাদের কথা শুনতে। কারণ একবার ক্ষমতার আসন থেকে নামলে ডক্টর ইউনূসের নিজের এবং তার সহযোগীদের পক্ষে বাংলাদেশে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। জনগণের ক্ষোভ তাকে ছাড়বে না, তার প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে না, রাস্তায় বের হওয়া তার জন্য প্রচন্ডভাবে অনিরাপদ হয়ে উঠবে এবং তার যারা উপদেষ্টা আছেন, এমনকি তিনি যে রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন কিংস পার্টি, তাদের কেউ কি রাস্তায় বেরোতে পারবে? হাসনাত, সার্জিস, নাহিদ
তাদেরকে কেউ আস্ত রাখবে যদি তাদেরকে এখন যেভাবে পুলিশ প্রহরা দেয় এবং তাকে যেভাবে তাদেরকে নিরাপত্তা দেয়, এই নিরাপত্তা তখন তাকে কে দেবে? এমনকি বিএনপিও যদি ক্ষমতায় আসে তাহলেও কি তারা নিরাপদে থাকতে পারবে? অসম্ভব, পারবে না। তাই শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হবে, মানে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কোথায় নিতে হবে? বিদেশে। সেখানে হয়তো তিনি তার নিরাপত্তা, অর্থ এবং আরাম খুঁজে পাবেন, কিন্তু বাংলাদেশে তার জায়গা হবে না। কিন্তু কবে ডক্টর ইউনূস যাবেন সেটি একটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যত দ্রুত পাওয়া যাবে ততই বাংলাদেশের মুক্তি। এই মুহূর্তে দেশের ভেতরে এবং বাইরে সবাই একটি কথাই বলছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিন, কারণ এই দলটি রাস্তায় ফিরতে পারলে বা এই দলটিকে রাস্তায় ফিরতে না দিলে গণতন্ত্র ফিরবে না, মানবাধিকার টিকবে না, আর বাংলাদেশ নিজেই অচল হয়ে পড়বে। বাংলাদেশকে তো অচল করা যাবে না, বাংলাদেশকে সচল করতে হবে। আমরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ জরিপ দেখি। সরকার যেসব জরিপগুলো ফরমায়েশিভাবে করায় সেসব দেখায় যে আওয়ামী লীগ জামায়াতের চাইতেও কম ভোট পাচ্ছে, আওয়ামী লীগ এনসিপির চাইতেও কম ভোট পায়, এরকম দেখায়। কিন্তু এমন অনেক জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ স্ব-উদ্যোগে করে, যেমন এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কোটি কোটি মানুষ বলছে বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ, বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নিরাপদ বাংলাদেশ। আপনি হয়তো মনে করতে পারেন যে এটি অতিরঞ্জিত, কিন্তু এটা ফ্যাক্ট। আপনি নিজেও জানেন সেটা। কি জানেন না? আমি নিশ্চিত আপনিও জানেন। ভালো থাকবেন সবাই।